দেশের উত্তর পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি, সুপেয় পানির সংকট। চট্টগ্রাম বোর্ডে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ভাটা, 2 বছরে জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে 84%। দ্রুত ব্যবস্থা না নিলে জন্মহার বাড়ার অনেক শঙ্কা। জায়গায় দেখা যায় আমাদের ম্যাটেরিয়ালস নেই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্কিম নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিসও হয়নি। শেরপুরে 9.5 কোটি টাকায় নির্মিত ল্যান্ডফিল অকার্যকর, বর্জ্য যাচ্ছে নদীতে। জামালপুরে মহাসড়কে ময়লার ভাগাড়। বরগুনায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা ও লাম্পি স্কিন রোগ। একের পর এক আক্রান্ত গরু, ভ্যাকসিন সংকটে দিশেহারা খামারিরা। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন সকালে পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছে আমি তানজিলা খান মিম। চট্টগ্রাম বিভাগে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। নিম্নাঞ্চলগুলোতে বাড়ছে পানি। কক্সবাজারে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন অঞ্চল। বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে বন্যা। অন্যদিকে বান্দরবানে ডুবে গেছে বহু গ্রাম। এখনও স্বাভাবিক হয়নি সড়ক যোগাযোগ। জেলায় 15 জুলাই পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয়েছে। আরও জানাচ্ছেন হোসেন জিয়াদ। হু হু করে বাড়ছে বানের পানি। খালবিল নদী উপচে পানি ঢুকছে বঙ্গোপসাগর লাগোয়া জনপদে। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলার। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর, হাটবাজার। বসতবাড়ি ফেলে উঁচু দালানে আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষ। শুকনো খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। ত্রাণ সহায়তা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বন্যা দুর্গতরা। আমরা কিছু পাই নাই, আমাদের সব কিছু ভেঙে গেছে, শুধু এতটুকু একটু শুকনো আছে। এই শুকনাতে আমরা দাঁড়াইয়া আছি। আজ 7 দিন এতটুকু পানি কেল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি না। খানা পিনা সব ওখানে বাসায় থাকি। বাঁশখালীর গুণগড়ি এলাকার সড়কের চিত্র এটি। প্রায় কোমর সমান পানি এ সড়কে। আশেপাশের যে পাড়াগুলো আছে সেগুলোতে কোথাও কোথাও টিনের চাল পর্যন্ত পানি পৌঁছেছে। শুধু বাঁশখালীর এই গুণগড়ি নয়, আশেপাশের যে সাতকানিয়া, রাউজান, হাটহাজারি, সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আছে প্রায় 4 লাখ মানুষ। একই অবস্থা কক্সবাজার এবং 3 পার্বত্য জেলারও। এখানকার মানুষ বলছেন যে পরিমাণ ত্রাণ সহায়তা আসার কথা তাদের কাছে, সে পরিমাণ ত্রাণ সহায়তা সরকার কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে আসেনি। এছাড়া এর পাশেই বঙ্গোপসাগরের 3টি স্লুইস গেট, যেটির কোনোটিই খুলে দেওয়া হয়নি। ফলে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না এই এলাকায়। বন্যার আর্থিক ক্ষতির চিত্র বেশ বড়। পুরো অঞ্চলে ভেসে গেছে শত শত একর ফসলি জমি, মাছের ঘের, পোলট্রি খামার ও দোকানে ব্যবসার মালামাল। গবাদি পশু বাঁচাতে উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন কেউ কেউ। পানিতে সহায় সম্বল হারিয়েছেন গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। বন্যায় সামগ্রিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে শত কোটি টাকার বেশি। আমাদের এখানে এখন বন্যার এত পরিস্থিতি খারাপ, মানে কোনো রকমের এই একদম ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ডাক্তারের এখানে বলেন খুবই নাজেহাল অবস্থা। আমার ঘর বাড়ির দেওয়াল সব পড়ে গেছে, বেড়া তারা সব ভরে গেছে, কিছু নয়। আমরা এখন অন্য বাসাতে আশ্রয় নিয়েছি। সাতকানিয়ার প্রায় 70% এলাকা ইনান্ডেটেড, পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 4.5 লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় পড়ে আছে। সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের 4 বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
আমাদের দেশ এই ধরনের বন্যা খরা দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। আবহাওয়া অফিসের হিসাবে চট্টগ্রামে গত 5 দিনে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। এতে পাহাড় ও দেয়াল ধস আর পানিতে ডুবে নিহত হয় অন্তত 40 জন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। উন্নতির খবর নেই বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারে মনু নদী বইছে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে। কক্সবাজারে 35টি ইউনিয়ন পানির নিচে, আর গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ 22 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, বৌলাই, রক্তি ও পাটলাই নদীর পানি বাড়ছে। শুক্রবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক ও কন্ট্রোল রুম প্রস্তুত রাখা হয়েছে। হবিগঞ্জে পরিস্থিতি আরও উদ্বেগজনক। খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। অন্যদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কৃষকদের আশঙ্কা, এবারের মৌসুমে আবাদে বড় ধরনের লোকসান হবে। মৌলভীবাজারের মনু নদীর পানি চাঁদনী ঘাট পয়েন্টে বিপদসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগরের উজিরপুর এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। কমলগঞ্জেও ঢলের পানি ঢুকে কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 38,530 হেক্টর জমির আউশ ধান। পার্বত্য অঞ্চলেও দুর্যোগের প্রভাব অব্যাহত রয়েছে। রাঙামাটিতে 7 উপজেলায় গত কয়েকদিনে 125টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 40টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 4,000-এর বেশি মানুষ। সাজেকে 2 দিন ধরে আটকা পড়া 561 জন পর্যটকের মধ্যে শুক্রবার আরও 311 জন গন্তব্যে ফিরে গেছেন। তবে শতাধিক পর্যটক এখনও সাজেকে আটকা রয়েছেন। বান্দরবানে পানি কিছুটা কমলেও সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি। এমন পরিস্থিতিতে পৌর এলাকার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অন্তত 5,000 মানুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কক্সবাজারে। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ 22 জনের মৃত্যু হয়েছে। পেকুয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ চলছে। উপজেলা আসলে তো আপনারা জানেন গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই মাত্রায় বৃষ্টি হচ্ছে। এই কারণে রামুর প্রায় সবগুলাই এনে বন্যায় আক্রান্ত। পটুয়াখালী ও বরগুনাতেও ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙনের আশঙ্কা। বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো জেলে। বরগুনার উপকূলে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 2 জেলে। হঠাৎ করে সাগরে আবহাওয়া খারাপ হয়ে গেলে আইতে আইতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বঙ্গোপসাগরের জাল ভাই, ঠিক আছে, এই বাধাঘাট নিয়ে আমরা ওই কোম্পানির আমরা বুঝ দিতে পারি না। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতেও টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে উপজেলার 7টি ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তমরদ্দি, সুখচর, জাহাজমারা ও নলচিরা সহ বিভিন্ন এলাকায় বসতঘর, রাস্তাঘাট, মাছের ঘের ও কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপ সহ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একাধিক চরাঞ্চল। ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রশাসনের 11টি পৃথক টিম জরুরি খাদ্য সহায়তা নিয়ে কাজ করছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এরই মধ্যে কমতে শুরু করেছে 5টি নদীর পানি। বৃষ্টিপাত কমার সাথে সাথে নদীর পানিও কমে গিয়ে আকস্মিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। 5টা নদীর 9টা পানি সমতল স্টেশন বর্তমানে বিপদসীমার উপর অবস্থান করছে। এই নদীগুলো হলো আমার মূলত বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদী, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনু খোয়াই নদী এবং সেই সাথে কুশিয়ারা নদী 2টি পয়েন্টে বর্তমানে বিপদসীমার উপরে অবস্থান করছে। পানি সামগ্রিকভাবে পানি সমতল হ্রাস পেয়েছে, যদিও এখন ওইসব অঞ্চলে এখনও বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে আমরা যে তথ্য পেয়েছি যে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে এসেছে। শামসুল আরেফিন, এখন। পরামর্শ মিললেও পাওয়া যায় না জন্ম নিয়ন্ত্রণ উপকরণ। মাঠ পর্যায়ে মুখ থুবড়ে পড়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচি। 2 বছরে 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84%। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট দ্রুত সামাল দিতে না পারলে জন্মহারের গতিতে হ্রাস টানা যাবে না। যদিও মন্ত্রীর আশ্বাস কয়েক মাসের মধ্যেই ফিরবে গতি। আহাদ আহমেদের ক্যামেরায় দেখুন মাহবুব হাসান রিপনের রিপোর্ট। রোদে পোড়া মেঠোপথ ধরেই ঘরে ঘরে ছুটছেন হাসিনা আক্তার। পরিবার পরিকল্পনা সহকারী হিসেবে দম্পতিদের বোঝান সচেতনতার পাঠ। কিন্তু সেবাগ্রহীতাদের অভিযোগ, নিয়মিত পরামর্শ মিললেও মিলছে না বিনামূল্যে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। আজকে 2-3 মাস আগে মেডিসিন পাওয়া যেতেছে। সেক্ষেত্রে আপনারা কি বলছেন? মানে তারা কি বলতেছে আসবো এরকম আশ্বাস দিতে আছে, এরকম বলতেছে। মাঠ পর্যায়ের এই সংকট নিয়ে কথা হয় হাসিনা আক্তারের সঙ্গে। সরকার পক্ষ যদি আমাদেরকে এটা তাড়াতাড়ি দ্রুত গতিতে এটা সাপ্লাইটার ব্যবস্থা করে দেয়, তখন আমরা আরো ভালোভাবে আমাদের পারফরমেন্স দেখাতে পারবো বা আরো ভালোভাবে কাজ করতে পারবো আর কি মাঠে। এটি কুমিল্লার সীমান্তবর্তী শশীদল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ভেতরে যেন এক পরিত্যক্ত ভুতুরে নীরবতা। অকেজো হয়ে পড়ে আছে যন্ত্রাংশ, নেই প্রয়োজনীয় ওষুধপত্র। গত 1 সপ্তাহে সেবা নিতে এসেছেন হাতে গোনা কয়েকজন। দৈনিক প্রতিদিন 70-80 জন হয়ে থাকে। সাধারণ রোগী, পদ্ধতি, গর্ভবতী, প্রসব পরবর্তী সব সেবাগুলো সাপ্লাই নিয়ে অনেক দূর ধরে এখানে মানুষ একটা আসে না। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিত্রটা আবার উল্টো। প্রতিদিন সেবাগ্রহীতার আনাগোনা লেগেই থাকে, তবে সরবরাহ সংকটে মেলে শুধু পরামর্শটুকুই। ফ্যামিলি প্ল্যানিং সেবা বলতে নাই বললেই চলে। একমাত্র সুখী থার্ড আছে, সেটা তাও মাসে অল্প কিছু দেওয়া হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে এসে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি প্রান্তিক পর্যায়ে যে ভয়াবহ চিত্র, সেই চিত্রের কথাই তুলে ধরে। আমরা আসলে দেখতে চাই মাঠ পর্যায়ে অন্যান্য উপজেলাতে এই চিত্রটি কেমন। সিংগাই ছাড়িয়ে আমাদের পরবর্তী গন্তব্য এবার পদ্মা তীরের হরিরামপুর। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে ছুটে চলছে দুর্গম চরাঞ্চল পাটগ্রামের পথে। ঢেউর তালে দুলতে থাকা নৌকায় যেন বলে দেয় এই জনপদে পৌঁছানো মানেই এক কঠিন সংগ্রাম। এখানে নেই মাঠকর্মীর নিয়মিত পরিদর্শন, পরামর্শ, নেই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহটুকু। চর অঞ্চলে পরিবার পরিকল্পনার কিছু লোক নিয়োগ দিছিল। নিয়োগ দেওয়ার পরে সরকার পতন হওয়ার পরে নিয়োগটা বাতিল করে দিছে। পরিসংখ্যান বলছে গত 2 বছরে চাহিদার তুলনায় জন্ম নিয়ন্ত্রণ উপকরণের সরবরাহ কমেছে প্রায় 84.63%। এর মধ্যে প্রতি মাসে প্রয়োজনের তুলনায় কন্ডোমের সরবরাহ কমেছে প্রায় 91.57%। ওরাল পিল ও ইনজেক্টেবলের সরবরাহ কমেছে যথাক্রমে প্রায় 75 ও 98%। উল্লেখযোগ্যভাবে কমেছে ইমপ্ল্যান্ট ও আইইউডি ব্যবহারও। সেক্টর প্রোগ্রামটি যখন শেষ হয়ে গিয়েছে, নতুন কার্যক্রম হাতে নিতে সময় লেগেছে এবং একটি নতুন ডিপিপি তৈরি হয়েছে এবং এটাও একটা সময় লেগেছে। এর মধ্য দিয়ে বাজেটের একটা ক্রাইসিস ছিল, এই সব কিছু মিলে এই সংকটটা তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে এই স্থবিরতার ভয়াবহ প্রভাব পড়েছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, গর্ভপাত ও মাতৃ মৃত্যুহারে। ইউনিসেফের MICS প্রতিবেদন বলছে 2011 থেকে 2021 সাল পর্যন্ত প্রজনন হার 2.3 থাকলেও 2025-এ এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2.4-এ। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজন জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে গতি সঞ্চার করা। জন্ম নিয়ন্ত্রণের কাজগুলো দ্রুত শুরু করা দরকার এবং জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি করা বা দেশে তৈরির ব্যবস্থা করে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম একসময় চলতো, সেটাকে আবার পুনরায় গতি সঞ্চার করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির সামগ্রিক কার্যক্রম নিয়ে আমরা কথা বলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে। মাঠ পর্যায়ে উপকরণের ঘাটতি, পরামর্শ কার্যক্রমের স্থবিরতা এবং জন্মহার বৃদ্ধির যে শঙ্কা তৈরি হয়েছে, সেখানে কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার? অনেক জায়গায় দেখা যায় আমাদের
ম্যাটেরিয়ালস নাই বলে অনেকে কাজে যায় না। এটা আমরা সব স্ট্রিমলাইন নিয়ে সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি। কাউন্সিলিং করতে হবে, সেটা একসময় হয়েছে। আমাদের রেকর্ডে গত 5 বছর যাবত ফ্যামিলি প্ল্যানিংয়ের কোনো অ্যাক্টিভিটিসও হয়নি, এবং ম্যাটেরিয়ালসগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা যারা বিডার ছিল তাদেরকে আমরা চাপে রাখছি যাতে তাড়াতাড়ি পাই, উইদাউট এনি ফার্দার ডিলে। কন্ডমটা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো, উই আর সাফিসিয়েন্ট। ট্যাবলেটটা পাইতে আমাদের একটু টাইম লাগবে। আগামী বছরের মধ্যে আমরা প্রোডাক্টিভিটি হারটাকে ফার্টিলিটিটাকে আমরা কমিয়ে আনবো। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশে মোট জনসংখ্যা 17,22,00,000-এর মতো। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। তবে সাম্প্রতিক সময়ে প্রজনন হার বেড়ে যাওয়ায় জনসংখ্যা বৃদ্ধির শঙ্কা সংশ্লিষ্টদের। মাহবুব হাসান রিপন, এখন। বিরতির পর স্বাগত এখন সকালে। শেরপুরে প্রায় 9.5 কোটি টাকায় নির্মিত আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও পৌর শহরের সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন ওই এলাকার হাজারো মানুষ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। 2022 সালে শেরপুর পৌরসভার একটি প্রকল্পের আওতায় প্রায় 6.5 কোটি টাকায় 3 একর জমি অধিগ্রহণ এবং স্থাপনা নির্মাণে আরও 3.5 কোটি টাকা ব্যয়ে শহরের অষ্টমী তলায় আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়। অথচ পৌর এলাকার আবর্জনা সেখানে না ফেলা হয় মিরগঞ্জে মৃগী নদীর পাশের জমিতে। নিজস্ব আধুনিক প্রযুক্তি নির্ভর স্যানিটারি ল্যান্ডফিল থাকলেও এভাবে উন্মুক্ত স্থানে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী, পলিথিন, আবাসিক ও হাসপাতালের বর্জ্য ফেলে নদীসহ পরিবেশ দূষণে পৌর কর্তৃপক্ষের খামখেয়ালিপনাকে দায়ী করছেন অনেকে। আমাদের এই মিরকি নদীর কাছে আমাদের বাড়ি। এই মিরকি নদীর পানির কালো হয়ে গেছে এই ময়লা ফেলানোর কারণে, দুর্গন্ধে পোলাপানের শ্বাসকষ্ট, কাশ, নিউমোনিয়া, এগুলো দেখা দিতেছে। পোলাপান লেখাপড়া করতে পারে না, অনেক গন্ধে এলাকার লোকজন খুব অতিষ্ঠ হয়ে গেছে। আমরা অনেক দিন যাবত এই ময়লা ফেলানোর জন্য নিষেধ করছি, ওরা মানে না। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করতে পারলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব বলে জানান শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা। এই বর্জ্য যতদিন পর্যন্ত সম্পদে পরিণত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে। আমি আশা করব যে কেন্দ্রীয় সরকার যাতে এদিকে দৃষ্টি দিলে আমাদের এই দুর্বলতা থেকে আমরা কাটিয়ে উঠবো এবং এটাকে সম্পদে পরিণত করতে পারবো। এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস দিলেন পৌর প্রশাসক। আমরা খুবই অস্থায়ী ভিত্তিতে ময়লা ফেলছি। আমরা খাস জমি খুঁজছি নতুন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। ইতিমধ্যেই সরকার এই বিষয়ে আমাদেরকে নিকট পত্র প্রেরণ করেছে। তো খাস জমি পেলে পৌরসভা অথবা পৌরসভার বাইরে কাছাকাছি নিকটবর্তী এলাকায় আমরা সেই খাস জমিটাকে নতুন ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এবং তখন মিরগঞ্জ ডাম্পিং গ্রাউন্ডটাকে আমরা ক্লোজ করে দিব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর পৌর শহরে 9টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য উৎপন্ন হয়, যেখানে 15 টন বর্জ্য পশ্চিমীতলা নিজস্ব ডাম্পিং স্টেশনে ফেললেও স্থান সংকুলন না হওয়ায় বাকি 15 টন বর্জ্য ফেলা হয় মৃগী নদীর তীরে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। প্রায় 81 লাখ টাকা ব্যয়ে নির্মিত ডাম্পিং স্টেশন থাকলেও জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ার কথা বলছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন জুয়েল রানা। জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1999 সালে। বর্তমানে প্রায় 40,000 মানুষের এই পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে 2021-22 অর্থ বছরে চর শুভগাছা এলাকায় 80,65,247 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি ডাম্পিং স্টেশন। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও চালু হয়নি এই স্থাপনাটি। অযত্ন অবহেলায় পড়ে থাকায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, চুরি হয়ে গেছে পাইপসহ নানা যন্ত্রাংশ। সন্ধ্যার পর এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়, আর দিনের বেলায় স্থানীয়রা সেখানে ধান ও ভুট্টা শুকানোর কাজ করেন। দ্রুত ডাম্পিং স্টেশনটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে একটা ডাম্পিং করছেন তারা, সেটাতে আপনার এমন এক জায়গায় করছে যে পৌরবাসী সেখানে যাওয়া খুব দুঃসাধ্য হয়ে গেছে। এখান দিয়ে যখন স্কুলে যাই তখন ময়লার গন্ধতে পেটে ব্যথা করে, বমি আসে, যে তাই এখানে ময়লা না ফেলা উচিত।
এদিকে ডাম্পিং স্টেশন অচল থাকায় পৌরসভার প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশেই। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও সড়কের পাশের ব্যবসায়ীরা। উন্মুক্তভাবে বর্জ্য ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, ডেঙ্গু সহ মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে। দুর্গন্ধ ছড়াইতেছে, এর জন্য আমাদের স্বাস্থ্যের জন্য দেখা যায় যে একটা দুরবস্থায়, কারণ এখানে অনেক দুর্গন্ধ হয় এবং মশার উপদ্রব বেড়ে গেছে, যার ফলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। পৌর প্রশাসনের দাবি, ডাম্পিং স্টেশনটির হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ না হওয়ায় এটি চালু করা সম্ভব হয়নি। তবে দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ডাম্পিং স্টেশনটি চালু করা হবে। তো আগামী সপ্তাহে আমরা ডাম্পিং স্টেশনকে সম্পূর্ণভাবে চালু করার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং লোকালি যেন জলবদ্ধতা সৃষ্টি না হয়, এই জন্য আমরা সকল ধরনের ড্রেন পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি যে সামনের সপ্তাহ থেকে মাদারগঞ্জের যেই নোংরা যে বর্জ্যগুলো আছে সেগুলো সহজেই আমরা ডাম্পিং স্টেশনে প্রেরণের মাধ্যমে মাদারগঞ্জকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে আপনাদের উপহার দিতে পারব। অচল ডাম্পিং স্টেশন দ্রুত চালু করে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং নাগরিক সেবা নিশ্চিত করার অপেক্ষায় রয়েছেন মাদারগঞ্জ পৌরসভার বাসিন্দারা। এখন জামালপুর। নওগাঁয় পাইকারি বাজারে সবজির সরবরাহ কমায় কেজিতে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। তবে সপ্তাহ ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে 30 টাকা। এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন সরবরাহ অনুযায়ী সবজির দাম কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? গেল 2 দিনের বৃষ্টিতে নওগাঁ পৌর সবজির বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে এসেছে। আর সরবরাহ কমে আসার কারণে বলা যায় যে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত। তবে কাঁচামরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে 70 টাকা পর্যন্ত। সবজির দামের কথা যদি বলি, যে এখানে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে, বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে 55 থেকে 60 টাকা কেজি, বরবটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, করলা 30 টাকা কেজি, কাঁকরোল, পটল, ঢেঁড়স, তরই, চিচিঙ্গা এগুলো 25 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে এবং লাল শাক, সবুজ শাক বিক্রি হচ্ছে প্রকারভেদে 20 থেকে 25 টাকা কেজি এবং কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা পিস, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 থেকে 26 টাকা কেজি এবং মরিচের দাম যেমনটি বলছিলাম যে 30 টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি পর্যন্ত। অপরদিকে আলুর দাম, আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 থেকে 30 টাকা পর্যন্ত। যেহেতু গত 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে সবজির উৎপাদন কিছুটা কমে এসেছে। আর এই উৎপাদন কমে আসার কারণে নওগাঁ পৌর পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে এসেছে, যার কারণে বলা যায় যে এখন সবজির দাম বেশ চড়া। আর ক্রেতারা বলছেন যে সবজি হঠাৎ করে এই দাম বেড়ে যাওয়ার কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ আসলে কিনতে পারছে না। যারা বিক্রেতা রয়েছেন, বিশেষ করে যারা কৃষক, তারা বলছেন যে যেহেতু সবজি কিছুটা নষ্ট হচ্ছে, সবজির উৎপাদন কমেছে, যার কারণে তারা কিছুটা বাড়তি দামে বিক্রি করছেন। আর এই পৌর পাইকারি বাজারটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয় এবং আশপাশের বিভিন্ন যেসব এলাকা রয়েছে সেখান থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি এই বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন। যেহেতু এটি পাইকারি বাজার এবং পাশেই খুচরা বাজার রয়েছে এবং পাইকারি বাজারে দামের যদি কিছুটা কম বেশি হয়ে থাকে তাহলে খুচরা বাজারেও এর প্রভাব পড়ে। যেহেতু এখন সবজির উৎপাদন কিছুটা কমছে এবং আবহাওয়া মেঘাচ্ছন্ন, যদিও এখন সকাল থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আজ অন্যান্য দিনের তুলনায় এখানে সবজির সরবরাহ কিছুটা কমে এসেছে। আর দাম কম থাকার কারণে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে এখানকার সবজি। তবে আগামীতে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সবজির সরবরাহ কিছুটা বাড়বেন, এমনটাই বলছেন কৃষকরা এবং সবজির সরবরাহ বাড়লে আবারও দাম কিছুটা কমে আসবে বলে মনে করা হচ্ছে। আর যেহেতু এখন এবছর আসলে আলুর দাম উৎপাদন কিছুটা কম ছিল, যার কারণে হিমাগারগুলোতে এই আলুর মজুতকৃত আলু কম রয়েছে এবং কিছুদিন থেকে আমরা দেখছি যে আলুর হিমাগার থেকে বের করা হচ্ছে এবং হিমাগার গেটে যত আলুর দাম বাড়ছে, যার কারণে যারা এখানকার পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা হিমাগারের গেট থেকে বাড়তি দামে আলু কিনে এই পাইকারি বাজারে নিয়ে এসেছেন এবং প্রতি কেজিতে বলা যায় যে তারা 3 থেকে 4 টাকা বা 5 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়ে তারা আলু বিক্রি করছেন। তো সব দিক দিয়ে বলা যায় যে এই সবজির সরবরাহ কমে আসার কারণে দাম কিছুটা বেড়েছে। তো এই ছিল আমার কাছে সবজির বাজার নিয়ে সবশেষ। নওগাঁ পৌর পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্বাস আলী।
বরগুনায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা ও লাম্পি স্কিন রোগ। একের পর এক খামারে আক্রান্ত হচ্ছে গরু। সরকারি পর্যায়ে প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধ না থাকায় দিশেহারা খামারিরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, কোরবানির পরবর্তী সময় রোগের সংক্রমণ বেড়েছে। চলতি মাসে ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন তারা। দেখুন অলি আহমেদের ছবিতে সূচনা করেন প্রতিবেদন। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রাম। গ্রামের প্রায় প্রতিটি খামারেই এখন উদ্বেগ আর উৎকণ্ঠা। বাতাসের মতো দ্রুত ছড়িয়ে পড়া খুরা ও লাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে একের পর এক গবাদি পশু। খামার জুড়ে অসুস্থ গরুর কষ্ট আর খামারিদের দুশ্চিন্তার চিত্র এখন প্রতিদিনের বাস্তবতা। প্রায় ১ দশক ধরে গরু পালন করছেন খামারি লিটন মিয়া। গত সপ্তাহেই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তার ৩.৫ লাখ টাকা দামের একটি ফ্রিজিয়ান গরু। বর্তমানে খামারের ১৬টি গরুর সবকটি আক্রান্ত। গত ১ মাস ধরে দিনরাত পরিশ্রম করেও পুরোপুরি সুস্থ করতে পারছেন না। বরগুনা সদরে আমাদের পুরুষ ডাক্তার দরকার, যাতে আমরা তাৎক্ষণিকভাবে তারে পাইতে পারি বা সে আসতে পারে। এই একটা বড় গরু তো হাসপাতালে নেওয়া তো সম্ভব না, ডাক্তারই এখানে আসতে হবে, কিন্তু তারা ফোন দিলে অনেক সময় আসতে পারে না বা ফোন ধরে না। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী বরগুনায় রয়েছে ৪,৫৪,৩৭৯টি গরু। এরই মধ্যে খুরা ও লাম্পি স্কিন রোগে ১.৫ শতাধিক গরুর মৃত্যু হয়েছে, যার বড় অংশই উন্নত জাতের বাছুর। অথচ সরকারি হাসপাতালে নেই প্রয়োজনীয় ভ্যাকসিন কিংবা ওষুধ। ফলে বাজার থেকে অতিরিক্ত দামে ওষুধ কিনে চিকিৎসা করাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন খামারিরা। খামারিদের অভিযোগ, মাঠ পর্যায়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবাও মিলছে না। সময়মতো চিকিৎসা ও ভ্যাকসিনের অভাবে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত পশুর সংখ্যা। বিশেষ করে ছোট গরু ও বাছুরের মৃত্যুর ঘটনা তাদের আরও শঙ্কিত করে তুলছে। ফুসকা পড়ছে, ওষুধ করছি, ওষুধ করণে কমে না, যার কারণে এইমাত্র নিয়ে এসে হাসপাতালে। সরকারি যেটা দিত সেটা 150 টাকা করে নিত পার গরুর, 150 টাকা। আর বাইরে যেটা সেটা 3000 থেকে 4000 টাকার মধ্যে। বাইডুন দিয়ে ধুইয়ে ফেলাই যাই করছি, সেই পরে আবার আসুক কই ঠ্যাংটা ফুললো, সেই বিকে আবার মহিলা ডাক্তারের দ্বার লেগেছে। প্রাণী সম্পদ বিভাগের দাবি, কোরবানির পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে পশু আনা নেয়ায় সংক্রমণ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ভ্যাকসিনের চাহিদা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চলতি জুলাই মাসের মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমরা অলরেডি চাহিদা দিয়েছি, খুব শীঘ্রই এসে পড়বে। আর আমাদের আসলে লোকবল সংকট আছে, যেমন আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন উনি নেই, আর আমাদের উপসহকারী তারাও নেই, একজন ট্রেনিংয়ে আছেন। তো আমাদের লোকবল স্বল্পতার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার। বিশেষজ্ঞদের মতে খুরা রোগ ছোঁয়াচে ভাইরাসজনিত সমস্যা। আক্রান্ত পশুকে দ্রুত আলাদা রাখা, খামার নিয়মিত জীবাণুমুক্ত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করলেই এই রোগের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। সুজন আকন, এখন বরগুনা। বিরতির পর ফিরে এলাম এখন সকালে। কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর মধ্যস্থতাকারী পক্ষগুলো যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর উদ্যোগ নিলেও সমাধান আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর রুট বিতর্ক ও লেবাননে চলমান ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি চুক্তির পথে প্রধান বাধা। বাকিটা জানাচ্ছেন অর্ণপ্রসাদ। সমঝোতা সড়ক শোয়ের ১ মাস না পেরোতেই গেল মঙ্গলবার থেকে হরমুজ ইস্যুতে কয়েক দফা পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয় যুক্তরাষ্ট্র ইরান। এমনকি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের একাধিক শহর। যদিও বৃহস্পতিবারের হামলার দায় অস্বীকার করে ওয়াশিংটন জানিয়েছে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত তারা। এছাড়াও আল জাজিরা বলছে, ওয়াশিংটন তেহরানকে ফের আলোচনার টেবিলে বসাতে উদ্যোগ নিচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। এর আগে কথা ছিল, প্রয়াত সুপ্রিম লিডারের দাফন অনুষ্ঠানের সময় ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। পাশাপাশি শনিবার অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য ফের বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ইরান। তবে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করায় ইরান ফের আলোচনার টেবিলে ফেরত আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এরই মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সাব বার্তা, হামলা চালালে আলোচনার টেবিলে ফেরত যাবে না তারা। যদিও ট্রাম্প বলছে, ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত ওয়াশিংটন।
এমন বাস্তবতায় মধ্যস্থতাকারী পক্ষগুলো দুই দেশকে আলোচনার টেবিলে বসালেও বিবাদমান ইস্যুগুলোতে কোনো সমাধান আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ইরানের ঐকমত্যে পৌঁছানোর পথে প্রধান বাধা হরমুজ ও লেবানন। কেননা সমঝোতা স্মারক অনুযায়ী আগামী 60 দিন হরমুজ প্রণালীতে টোলবিহীন নিরাপদ জাহাজ চলাচলের প্রতিশ্রুতি দেয় ইরান। এছাড়াও জলপথটির ভবিষ্যৎ নির্ধারণে ওমানের সঙ্গে আলোচনার টেবিলেও বসেছে তেহরান। কিন্তু মূল বিপত্তি জাহাজ চলাচলের রুট নিয়ে। তেহরান চায় সব জাহাজকে ইরান উপকূলের কাছ দিয়ে হরমুজ অতিক্রম করতে হবে। এটি অমান্য করে কোনো জাহাজ ওমান সীমান্তের কাছাকাছি রুট দিয়ে ভিড়লেই সেগুলোতে টার্গেট করছে আইআরজিসি। এছাড়াও যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি চুক্তির পথে আরেকটি বড় বাধা লেবানন। সমঝোতা স্মারক অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করবে ইসরায়েল। কিন্তু লেবানন সংঘাতের নেপথ্যের দুই পক্ষ ইসরায়েল ও লেবানন এই চুক্তিতে স্বাক্ষর করেনি। তাই সমঝোতা স্মারক সইয়ের পরও নানা অজুহাতে লেবাননে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। আর সংঘাত বন্ধে গেল জুনে যে কাঠামো চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও লেবানন সরকার, সেখানেও লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা স্পষ্টভাবে বলা হয়নি, বরং কাঠামো চুক্তিতে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের বিষয়টি জোর দেয়া হয়েছে, যা বারবার প্রত্যাখ্যান করছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। জ্বালানি সংকট প্রকট হওয়ায় বৈদ্যুতিক গাড়ির প্রতি ঝুঁকছে রুশ নাগরিকরা। এ কারণে বাড়তি ভিড় বৈদ্যুতিক গাড়ির শোরুমে। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় ডিজেল ও জেট ফুয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। পাশাপাশি ভারত থেকে পেট্রোলও কিনছে মস্কো। তেলের পাম্পে ভোক্তাদের ভিড় বাড়তে থাকায় শৃঙ্খলা আনতে পুলিশের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় আধা সামরিক বাহিনীও। অর্ণব প্রসাদের প্রতিবেদন। ওকসানা ইয়াসিনস্কায়া একজন রুশ নাগরিক। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া জুড়ে জ্বালানি সংকট দিন দিন তীব্র হওয়ায় সম্প্রতি ডিজেল চালিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিক গাড়ি কিনেছেন ইয়াসিনস্কায়া। Второй автомобиль в семье, второй устаревший, мы его решили обменять. И, соответственно, эта история, которая случилась не так давно, она нас подтолкнула, собственно, к приобретению, то есть рассматривали. যেখানে রাশিয়ার তেলের পাম্পগুলোতে তীব্র হাহাকার, সেখানে সহজেই চার্জিং পয়েন্টগুলোতে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ করতে পারছেন চালকরা। শুধু ইয়াসিনস্কায়া নয়, জ্বালানি সংকটের কারণে পাম্পগুলোতে সৃষ্ট ভোগান্তি এড়াতে বৈদ্যুতিক গাড়ির প্রতি ঝুঁকছে অনেক রুশ নাগরিক। এ কারণে বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে বৈদ্যুতিক গাড়ির সবগুলোতে। এদিকে অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে ডিজেল ও জেট ফুয়েল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এছাড়াও ভারত থেকে পেট্রোল কিনছে রাশিয়া। Временное частичное сокращение объемов производства бензинов и дизеля. По вашему поручению, Владимир Владимирович, правительством в целях стабилизации ситуации на внутреннем рынке были приняты следующие меры. যুদ্ধের কৌশল হিসেবে সম্প্রতি রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে ইউক্রেন। প্রতিদিনই নতুন নতুন তেল স্থাপনাকে টার্গেট করছে কিয়েভ। এতে করে তেল সমৃদ্ধ রাশিয়ায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও প্রয়োজনীয় ডিজেল ও গ্যাসোলিন পাচ্ছে না অনেকে। তেল পাম্পগুলোতে শৃঙ্খলা আনতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে আধা সামরিক কসাক বাহিনীর সদস্যরাও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।